হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। আজকের আপডেট হচ্ছে মাধ্যমিক প্রবন্ধ রচনা। মনে রাখবে, মাধ্যমিক প্রবন্ধ রচনা বা প্রবন্ধ আমরা বলতে পারি মাধ্যমিক প্রবন্ধ। এটাতে 10 মার্ক থাকে। দেখো, এই 10 পাওয়ার জন্য আমাদেরকে প্রচুর পড়তে হয়, একটা বড় প্রবন্ধ লিখতে হয়, ঠিক আছে? তবুও আমরা সবাই 10 পাই না। একটা মানে 10 আমরা পাই না অনেকে, 1 নাম্বার। 2 নাম্বার কি, আমরা অনেকে প্রবন্ধ রচনা লিখে আসতে পারি না। কেন? আমরা লাস্টের দিকে সময় পাই না। এটা আমরা অনেকেই করি, সময় পাই না। টেস্টেও হয়তো অনেকে লিখে আসতে পারোনি। এবং 3 নাম্বার হচ্ছে, আমরা লিখে আসতে পারলেও ফুল নাম্বার পাই না, পুরো নাম্বারটা আমাদের ওঠে না। হয়তো কেউ 5 পাইছে, কেউ 6, কেউ 7, কেউ 8, কেউ 9। 9টা খুব মানে রেয়ার কেস, মানে খুব ভালো করে লিখলে হয়তো 9 আমরা পেতে পারি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তুমি কোন কোন রচনা 2026 মাধ্যমিক 2026কে টার্গেট করে তুমি পড়াশোনা মানে পড়বে, কমন যোগ্য রচনা কোনগুলো সেগুলো বলবো। বলবো কিভাবে লিখবে, কিভাবে তুমি রচনা লিখবে, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সাজেশন, 2 হচ্ছে কিভাবে লিখবে, ঠিক আছে? আর 3 হচ্ছে সময় ম্যানেজ, সময় ম্যানেজ। অতএব তুমি কিভাবে লিখে আসতে পারবে প্রবন্ধটা, সেই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রত্যেকের সঙ্গে থেকো, অবশ্যই দেখো পয়েন্টগুলোকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করছি। প্রথমেই বলি যে আমাদের প্রবন্ধটা মূলত না কয়েকটা বিষয় কেন্দ্রিক প্রবন্ধ আমাদের পরীক্ষাতে আসে। যদি আমরা একটুখানি ভালো করে অ্যানালাইসিস করি, পিওয়াইকিউ অথবা টেস্ট পেপারের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখা যাবে যে কতগুলো টপিকের ওপর বা বিষয়ের ওপর নির্ভর করে আসে। যেমন কি, যেমন পরিবেশের উপরে আমাদের প্রবন্ধ রচনা থাকেই প্রতি বছর, বিজ্ঞানের উপরে থাকেই প্রতি বছর, তার সঙ্গে বিভিন্ন আত্মকথা থাকেই প্রতি বছর, বিভিন্ন অভিজ্ঞতা থাকেই প্রতি বছর, তার সঙ্গে বিভিন্ন কালচার বা উৎসব সংক্রান্ত প্রবন্ধ থাকেই প্রতি বছর, পৃথিবী সংক্রান্ত আমাদের প্রবন্ধ থাকেই প্রতি বছর, পৃথিবী সংক্রান্ত প্রবন্ধ থাকেই প্রতি বছর। তো এই ধরনের মানে কয়েকটা বিষয়কে যদি আমরা টার্গেট করি, তাহলে দেখা যাবে যে আমরা কমন পেয়ে যাচ্ছি। 6টা প্রবন্ধ থাকে আর একটা লিখতে হয় মাত্র। অতএব অনেকগুলো অপশনও আমরা পেয়ে যাই এই প্রবন্ধ লেখার ক্ষেত্রে। বুঝে গেছে? তো কোন কোন প্রবন্ধ আমরা পড়বো এই বছরের জন্য 26কে টার্গেট করে? দেখো, প্রথমত হচ্ছে, এক হচ্ছে বিজ্ঞান কেন্দ্রিক আমরা পড়বো, বিজ্ঞান বিষয়টা পড়বো। 2 হচ্ছে পরিবেশ, পরিবেশ কেন্দ্রিকটা আমরা পড়বো। তারপরে আত্মকথা, আত্মকথা পড়বো। তারপরে পড়বো হচ্ছে উৎসব, উৎসব পড়বো। তো এই ধরনের প্রবন্ধগুলো আমরা পড়বো। আমি তোমাদেরকে কয়েকটা প্রবন্ধ বলছি যেগুলো কমন যোগ্য। দেখো কি কি রয়েছে বিজ্ঞান থেকে। আমরা দেখো, বিজ্ঞানটা এমন একটা টপিক, বিজ্ঞানের প্রবন্ধগুলো যদি আমরা একটা প্রবন্ধ ভালো করে পড়ি, বা যদি বিজ্ঞানের কতগুলো বিষয় ভালো করে পড়ি, তাহলে যে কোনো বিজ্ঞানের যে কোনো প্রবন্ধ আসুক না কেন আমরা লিখে ফেলতে পারবো। মানব কল্যাণে বিজ্ঞান, কুসংস্কার ও বিজ্ঞান মনস্কতা, এবং বিজ্ঞানের জয়যাত্রা, এই 3টে বিজ্ঞান থেকে তোমরা দেখবে। এই 3টে বিজ্ঞান সম্পর্কিত যে প্রবন্ধ বললাম, এইগুলো তুমি খুব সহজে মানে সবগুলোকে একসঙ্গে পড়ে পয়েন্টগুলোকে ভাগ করে করে নিজেকে তৈরি করতে পারো। মানে 3টে প্রবন্ধই প্রায় একই রকম পড়াশোনা করতে হচ্ছে, একই রকম পয়েন্ট করতে হচ্ছে। এগুলোকে আমরা সেট করে নেব, মানে একটা পড়লে 3টে কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যে সেট করে নেবো যে কোন প্রবন্ধে কোন কোন পয়েন্টগুলো আমরা লিখবো, তো পয়েন্টগুলোকে আমরা ঠিক রাখবো। বুঝা গেছে? এরপরে বলবো হচ্ছে পরিবেশ, পরিবেশ দূষণতার প্রতিকার। পরিবেশ দূষণে এবং পরিবেশ দূষণ প্রতিকারে ছাত্রছাত্রীদের ভূমিকা, এটা একটা ইম্পর্টেন্ট রয়েছে এই এবছর, ঠিক আছে? পরিবেশ থেকে আমরা পড়বো পরিবেশ দূষণতার প্রতিকার এবং প্রতিকারে ছাত্রদের ভূমিকা। এই একই প্রবন্ধ আলাদা করে আসতে পারে। আর দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরীক্ষার সময় প্রবন্ধগুলো কি হয়, আলাদা আলাদা ভাবে আসে কিন্তু একই প্রবন্ধ আসে, ঠিক আছে? তার সঙ্গে পড়বো হচ্ছে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কি, একটা ভ্রমণের অভিজ্ঞতাটা ভীষণ ইম্পর্টেন্ট হয়। ভ্রমণের অভিজ্ঞতাটা প্রত্যেকে দেখবে, যে তোমার জীবনের ভ্রমণের অভিজ্ঞতা এটা দেখবে।
আর দেখবে হচ্ছে বাংলার উৎসব, বাংলার উৎসব বা বাংলার উৎসবের প্রয়োজনীয়তা একই, কিন্তু আলাদা নামে আসতে পারে, এটা কিন্তু তোমাকে একটুখানি বুঝে নিতে হবে। তারপরে রয়েছে হচ্ছে গণমাধ্যমের শিক্ষা, গণমাধ্যমের শিক্ষা, আর হচ্ছে বিশ্ব বিশ্ব উষ্ণায়ন। তো এই ধরনের কতগুলো প্রবন্ধ যদি আমরা একবার দেখে যাই, তো দেখা যাবে যে আমরা বেশিরভাগ প্রবন্ধ কমন পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? এইবার আমি তোমাদেরকে একটুখানি বলবো যে ঠিক কিভাবে আমরা প্রবন্ধ লিখবো। বুঝা গেছে? ঠিক কিভাবে আমরা প্রবন্ধটাকে লিখবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকে দেখো, দেখো যে কোনো প্রবন্ধ বা যে প্রবন্ধই লিখি না কেন আমরা পরীক্ষার সময়, আমরা শুরু করব যে কোনো পেজের একদম প্রথম দিকে। প্রথম দিকে আমরা লিখবো শিরোনাম বা প্রবন্ধের নাম। প্রবন্ধের নামটা আমরা এখানে মাঝখানে লিখবো, আমরা যেটাই লিখি, যেটাই আমাদের পরীক্ষাতে আসুক। বাংলার উৎসব, তাহলে আমরা এখানে লিখবো বাংলার উৎসব। বুঝা গেছে? তারপরে লিখবো সূচনা, ভূমিকা বা সূচনা, সূচনা বা প্রাক কথা, যে কোনো একটা আমরা লিখতে পারি পরীক্ষার সময়। চেষ্টা করবে ইউনিক কিছু লেখার। বুঝা গেছে? এইবার যে প্রথম প্যারাটা আমি লিখছি না, প্রথম প্যারাটা যখন আমরা লিখবো, এই প্রথম প্যারাটা সব থেকে ভালো হওয়া চাই। ভিতরে কয়েকটা পয়েন্ট এদিক ওদিক একটুখানি কম ভালো লিখলেও প্রথম প্যারাটা ভালো হওয়া চাই। চেষ্টা করবে প্রথম প্যারাতে অন্তত একটা লাইন ঝোলাতে, প্রথম দিকে হোক বা শেষের দিকে হোক, প্রথম প্যারাতে একটা লাইন ঝুলিয়ে লিখতে চেষ্টা করবে। কোনো কবির, কোনো প্রাবন্ধিকের, সাহিত্যিকের, যার হোক না কেন, বিজ্ঞানীর যার হোক না কেন, একটা লাইন লেখার চেষ্টা করবে। ঠিক আছে? সেই লাইন লিখে সেই অনুপাতে আমরা একটা ভূমিকা পয়েন্টটা আমরা লিখবো। বুঝা গেছে? চেষ্টা করবে লেখাগুলো একটু গোটা গোটা আকারে লেখার পরীক্ষার সময়, যাতে দেখতে পরিষ্কার মনে হয়। কাটাকাটি একদম করবে না, ভুল হয়ে গেলে পরে এরকম ভাবে কাটবে না। ঠিক আছে? শুধু একটা লাইন দিয়ে কেটে দেবে, এটাকে মাথায় রাখবে। এটা অনেকে ভুল করে, মানে শেখানোর পরেও ভুল করে। ঠিক আছে? এবার পরের পয়েন্ট লিখবে। এখানে 1 নাম্বার পয়েন্ট ছিল, এখানে 2 নাম্বার পয়েন্ট হবে। 2 নাম্বার পয়েন্ট এখানে লিখবে, যে পয়েন্টই হোক না কেন, এবং তারপরে আবার এই পাশ থেকে লেখা শুরু করবে। ঠিক আছে? চেষ্টা করবে লেখাগুলো পরিষ্কার হবার, এবং এই দুটো পয়েন্টের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ দেওয়ার। ঠিক আছে? একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দেবে, যাতে দেখতে সুন্দর লাগে এবং পরিষ্কার বোঝা যায়। বোঝা গেছে? এবং লাস্টে অন্তত 10 নাম্বারের জন্য অন্তত 7 থেকে 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। 7 থেকে 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। লাস্টে লিখবে উপসংহার বা মূল্যায়ন। উপসংহার লিখবে, উপসংহার, সংহার লিখতে পারো, মূল্যায়ন লিখতে পারো, মূল্যায়ন লিখতে পারো, শেষ কথা লিখতে পারো, শেষ কথা লিখতে পারো, শেষ কথা, অথবা পরিশেষ বলতে পারো, পরিশেষ, পরিশেষ বলতে পারো, বা পরিশেষে বলা যায় বলতে পারো। তো এই ধরনের শব্দ দিয়ে তুমি লাস্টের একটা পয়েন্ট করবে। চেষ্টা করবে ইউনিক কোনো পয়েন্ট দেওয়ার। ভিতরের যে টপিকগুলো লিখবে, যে পয়েন্টগুলো করবে, সেইগুলো চেষ্টা করবে একটু ইউনিক পয়েন্ট দেওয়ার। বইতে যে যে পয়েন্ট দিয়েছে সেই পয়েন্টটা অ্যাভয়েড করবে। অন্য কোনো পয়েন্ট তুমি নিজে তৈরি করে নেবে, নিয়ে তুমি সেই পয়েন্টটা লিখবে। টপিকের উপর নির্ভর করে পয়েন্ট বানিয়ে দেবে, অসুবিধা কি আছে? বানাতে পারবে তুমি, আমি জানি তুমি পারবে। তো সেই পয়েন্টটা তুমি এখানে লিখে দেবে। বুঝে গেছে? এইভাবে তুমি একটা প্রবন্ধ রচনাকে শেষ করবে। প্রত্যেকটা পয়েন্টে গ্যাপ দেবে, পয়েন্টগুলোকে কালি চেঞ্জ করে লিখবে, অন্য কালিতে লিখবে। মানে এই ভিতরের জিনিসগুলো আর এইগুলো অন্য পয়েন্টগুলো অন্য কালিতে, কালো কালিতে পয়েন্ট করবে আর নীল কালি দিয়ে লিখবে। যে লাইনগুলো ঝোলাবে সেগুলোকে কালো কালিতে লিখবে। বোঝা গেছে? চেষ্টা করবে লাস্ট প্যারাতে এবং প্রথম প্যারাতে দুটো লাইন ঝোলাতে। বোঝা গেছে? দেখো, এখন বর্তমানে অনলাইনের যুগ। ঠিক আছে? তুমি অনলাইনে সার্চ করলে বিজ্ঞান সংক্রান্ত কতগুলো লাইন, পরিবেশ সংক্রান্ত কতগুলো লাইন, আত্মকথা প্রবন্ধ লেখার জন্য কতগুলো লাইন। লাইন বলতে কোনো মতামত, কোনো মানে বক্তব্য, কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি। ঠিক আছে? তো এইগুলো একটু সার্চ করে তুমি নিজের কাছে সেট করে রাখো, যে পরিবেশ সংক্রান্ত লিখলে পরে এই লাইনগুলোকে যোগ করব। দেখা যাবে যে অনেক লাইন তুমি পাবে যেগুলো খুব সহজেই তুমি মনে রাখতে পারছো এবং যোগ করতে পারছো। এইভাবে তুমি কতগুলো লাইন মনে রাখবে। যদি তোমার কখনো মনে হয় যে আমরা কি প্রথমে এবং লাস্টেই কি লাইন দেব, মাঝখানে কি লাইন দিতে পারবো না, যদি প্রাসঙ্গিক হয়, যদি তোমার লাইনটাও প্রাসঙ্গিক হয় টপিকের সঙ্গে, তাহলে তুমি অবশ্যই মাঝখানেও লাইন দিতে পারো। ঠিক আছে? আর মনে রাখবে যে লাইনটা কার, তুমি কোথা থেকে সংগ্রহ করেছো,
সেই সংগ্রহ করাটা, অর্থাৎ যার বক্তব্য তার নামটা এভাবে লাইনের নিচে থার্ড ব্র্যাকেটে লিখে দেবে। এটা খুব ভালো, তাহলে স্যারেরা খুব সহজে বোঝে, হ্যাঁ এটা এ জেনে লিখেছে, বুঝে লিখেছে, বোঝা গেছে। স্যারেরা তখনই নাম্বার দিতে উৎসাহিত হয় যখন স্যারেরা বোঝে নিজে খুব ভালো লিখেছে, নিজে লিখেছে না, নিজে লিখেছে এবং খুব ভালো লিখেছে, তখনই স্যারেরা নাম্বার দিতে উৎসাহিত হয়, বোঝা গেছে। তো এইভাবে নিজেকে সুন্দর করে প্রিপারেশন করো, কয়েকটা রচনা তুমি লেখো বাড়িতে, লিখে আমাদের কাছে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে আমাদেরকে পাঠাও। সেখান থেকে আমি আমি তোমাদেরকে কারেকশন করে বলে দেবো যে কোথায় কোথায় কি যোগ করতে বা কোথায় কোথায় কিভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি নিজেকে তৈরি করতে পারো প্রবন্ধের জন্য। আর লাস্টে আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা প্রবন্ধ না চেষ্টা করবে, যে টপিকের উপরে আসুক না কেন, যে তুমি যেটাই লেখো না কেন, আগে তো অবশ্যই তোমাকে একবার পড়তে হবে, সবটাই তো একেবারে না পড়ে তুমি লিখতে পারবে না। চেষ্টা করবে পয়েন্টগুলো বা পয়েন্টগুলোর মধ্যে তথ্যভিত্তিক লেখার, তথ্যভিত্তিক লেখার। তো মানে পয়েন্টগুলো ছোট হোক কিন্তু তথ্যপূর্ণ লেখা হোক, যাতে স্যাররা পড়েই বুঝতে পারে যে হ্যাঁ এর মধ্যে তথ্য আছে, এর সঠিক লেখার চেষ্টা করেছে, বোঝা গেছে। তো এইভাবে তথ্যভিত্তিক লিখবে, আর এই নিয়মগুলোকে ফলো করো। তো আশা করছি তোমরা 10-এ 10 পেয়ে যাবে। খুব খারাপ বা কয়েকটা বানান ভুল হলে হয়তো তুমি 9 পাবে, 9-এর কম তোমরা কেউ পাবে না। 10 তো অবশ্যই পাবে, কিন্তু কিছু ভুল হলে বা কিছু খারাপ হলে হয়তো 9 পাবে, 9-এর কম পাবে না। তাই প্রত্যেকে নিজেকে তৈরি করো, নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো, নিজে মানে সবটা ভেবে নিয়ে চুপচাপ বসে থেকো না। আমরা অনেকেই করি, ভাবি যে হ্যাঁ এটা পারবো, এটা লিখবো, কিন্তু আলটিমেট লিখতে গেলে পরে পারি না, সময় থাকে না, বুঝা গেছে। এইবার লাস্ট যে বিষয়টা হচ্ছে সময় ম্যানেজ। সময়টা দেখো, সময়টাকে গুরুত্ব দিতে হবে এখন থেকে, বুঝা গেছে। আমরা যদি এই এখনে গুরুত্ব না দিই তাহলে পরীক্ষার সময় আমরা বুঝতেই পারবো না কোথা থেকে সময় চলে গেল। দেখো কি হয়, আমরা বরাবর পরীক্ষার সময়, বিশেষ করে বাংলা পরীক্ষার সময়, আমরা বরাবর বাংলা ইতিহাসের ক্ষেত্রে বরাবর কি করি, পরীক্ষার সময় বানিয়ে লেখার চেষ্টা করি, তাই না? আমরা বানিয়ে লিখি, আমরা পড়ে যাই কিন্তু তবুও বানিয়ে লিখি, নিজের মতো করে লিখি, মানে বানিয়েই লিখি, মুখস্থ হুবহু খুব কম লোকে লেখে। তো আমার বক্তব্য যে যখন আমরা পরীক্ষার হলে বসে বানাই তখন কি হবে, তখন টাইম আমাদের কাছ থেকে খুব দ্রুত যায়, মানে আমরা তো তখন ভাবছি, মাইন্ড তো অন্যদিকে কাজ করছে, শুধুমাত্র লিখছি না, কাজও করছে অন্যদিকে। তো তখন আমরা কোথা দিয়ে সময়গুলো বুঝতে পারি না। তো এই জন্য নিজেকে এই পরীক্ষার আগে এই সময়টাতে মাঝে মাঝে সময় বের করে, টাইম বের করে নিজেকে আনকমন কোশ্চেন লেখা অভ্যাস করতে হবে। আনকমন কোশ্চেন লিখে দেখতে হবে যে তোমার কত সময় লাগছে, তুমি তোমার শব্দ সংযোগ সব ঠিকঠাক আছে কিনা, মাথার মধ্যে শব্দ আসছে কিনা। অর্থাৎ অনেক সময় কি শব্দ আসে না, শব্দ ভাবতে গিয়ে সময় চলে যায়, আমরা বুঝতে পারি না, কিন্তু আলটিমেট সময় বেশি যায়। এই জন্য আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে আনকমন কোশ্চেন, এবং দেখতে হবে আমাদের কতটা সময় লাগছে। যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি, আনকমন কোশ্চেন লিখি, তাহলে এই সমস্যাটা দূর হবে, আমরা খুব দ্রুত লিখতে পারবো এবং ভাবতে পারবো, বুঝা গেছে। শব্দ সংযোগটা আমাদের ভালো আসবে মনের মধ্যে থেকে, সেই ক্ষেত্রে আমরা টাইম ম্যানেজ করতে পারবো, বুঝা গেছে। তো প্রত্যেকে প্র্যাকটিস করো, বারবার করে বলছি, প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে ভালো হবে, বুঝা গেছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো, আর আমাদের অ্যাপস, আমাদের বং স্কুল চ্যানেল, আমাদের হ্যাশট্যাগ স্টাডি, প্রত্যেকটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমাদের ভালো কাজে লাগবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।